সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আমার মতো ভালো আছি। তো যেটি বলা দরকার সেটি হচ্ছে যে গুটি গুটি পায়ে সবকিছু যেমন এগিয়ে চলে, তদ্রুপক্ষে তোমাদের পরীক্ষাও এগিয়ে আসছে। মাত্র কয়দিন আছে বাকি? 8 দিনের শেষ ভালো যাক, সব ভালো। সেটিকে খেয়াল রেখে আমাদেরকে স্টাডি করতে হবে এবং অবশ্যই প্রতিদিন নিয়মিত আমাদের যে সাবজেক্টগুলি আছে সেগুলো স্টাডি করতে হবে। এটা মাথায় নিয়ে আমাদের এগোতে হবে, কারণ রেজাল্ট আসার একেবারে সুবর্ণ সময় আমাদের হাতে এখন। কারণ এখন প্রত্যেকটা দিন মানে এক একটি দিন সোনার হরিণ বলে না, সেই সোনার দিনের মতো। যেভাবে তুমি ব্যবহার করবে ঠিক সেভাবে তোমাদের কাজে আসবে বন্ধুরা। তো আজকে সেটি বিবেচনায় যেহেতু ক্লাস ডিজিটাল ক্লাস, তোমাদের জন্য হয়তো আর সামনে নিতে পারবো কিনা জানি না, তবে আজকে তোমাদের জন্য হয়তো শেষ ক্লাস হতে পারে বা পারলে হয়তো সামনে আরেকটা হতে পারে সর্বোচ্চ। তো আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ক্লাসটা আমি নেব সেটি সব ডিটেইলস এখানে তোমরা পাওয়া। তো আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, এটি কিসের মনোগ্রাম দাও দেখতে পাচ্ছি আমরা? এটি ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম, তাই না? বাংলাদেশ ব্যাংক কি সমস্ত ব্যাংকের মুরব্বী নাকি? অর্থাৎ যাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়, সমস্ত ব্যাংকের মুরব্বীকে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ বাংলাদেশের যত অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে সকল অর্থনৈতিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত হয় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। যত অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, যত অর্থনৈতিক কার্যক্রম আছে, সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রিত হয় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। এইটি সেই ব্যাংকের মনোগ্রাম। এটি দেখলে আমরা যেখানে দেখবো মনে করবে যে বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে বন্ধুরা, আমরা সামনে দিয়ে এগিয়ে চলি। তো আজকের প্রথমে পরিচিতি উপস্থাপনায় আছে আমি মোহাম্মদ মাসুদ করিম, সরকারি শিক্ষক, সমন্বিত ব্যবসায় শিক্ষা গ্রুপ স্টুডেন্ট কলেজ মানবপুর যশোর। আমার মোবাইল নাম্বার এবং মেইল নাম্বারটা এখানে দেওয়া আছে যথারীতি। যদি ক্লাসটিতে কারো কখনো প্রয়োজন পড়ে তাহলে যদি আমার মেইল অথবা মোবাইল নাম্বার নক করে আমি সেটি সমাধান করার চেষ্টা করব। আর আগে যে ক্লাসটি উপস্থাপন হবে সেটা হচ্ছে এসএসসি 2021, সেটি আগেই বলেছি শেষ ক্লাস হয়তোবা। বিষয় ফিনান্স ও ব্যাংকিং, অধ্যায় 9, ব্যাংকিং ব্যবসার ধরন। এটা পৃষ্ঠা নম্বর 90 থেকে 101 পর্যন্ত। এই আগে আমরা মোটামুটি ক্লাসটি উপস্থাপনের চেষ্টা করেছি বন্ধুরা। যদি একটু মনে করি, নিচের ছবিটি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং এর নাম কি বলতে পারবা? বাংলাদেশ ব্যাংক। কমান্ডো কি? বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংকে আগে বলেছিলাম যে দেখলে বুঝতে হবে এটি হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, সেটাই বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংক। এটা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি বলতে পারো তোমরা? হ্যাঁ, শুধু মুদ্রা বাজার নিয়ন্ত্রণ? মুদ্রা বাজার তো একটা পার্ট। সকল অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয়। ব্যাংক, ব্যাংক বিমা, অন্যান্য যত অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, লিজিং কোম্পানি, সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয় এখান থেকে। এটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই এটি টিপস নেবে, এখান থেকে টিপ বা অন্যান্য অনেক কিছু তোমাদের জন্য আসতে পারে। হ্যাঁ, এগুলো অবশ্যই খেয়াল করবা বন্ধুরা। তো আমরা যদি নিচের ছবিগুলোর দিকে মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং অনুধাবন করো যে এগুলো কি আসলে, এটি কি হচ্ছে এখানে? লেনদেন হচ্ছে, তাই না? এটা হচ্ছে ব্যাংকের লেনদেন। এটা হচ্ছে সাধারণত কি ব্যাংকে কি হয়? লেনদেন হয়, টাকা লেনদেন হয়, তাই না? ভেরি গুড। যদি আমরা কি স্যার এনি প্রবলেম? এটা কারা? শিশু। শিশু কি ব্যক্তিবর্গ, তাই না? বসে আছে। এই ব্যক্তিবর্গের কাজ হচ্ছে কি সাধারণত যে ব্যাংকের সিম্বল। আজকের পার্ট কি হবে? ব্যাংক। কি হবে? ব্যাংক। অর্থাৎ আজকে আমাদের যে ব্যাংকিং ব্যবসার ধরন, সেখানে আমরা আজকে যে পার্টটি আমরা উপস্থাপন করবো সেটি হচ্ছে ব্যাংক। যেখানে কি শিখবো সেটি আমরা একবার একটু করে নিই। যে পার্শ্বিক শিক্ষার্থী যেটা বলতে পারবে এটা ব্যাংক কাকে বলে তা বলতে পারবে, ব্যাংকের উদ্দেশ্য কি তা বলতে পারবে, আর ব্যাংকের শ্রেণী বিভাগ করতে পারবে। এই তিনটা বিষয় আজকে আমরা এখান থেকে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। একটা বিষয় ব্যাংক কাকে বলে তা বলতে পারবে, ব্যাংকের উদ্দেশ্য কি তা বলতে পারবে, আর ব্যাংকের শ্রেণী বিভাগ করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আমরা এগিয়ে চলি। নিচের ছবি ভালো করে লক্ষ্য করো।
কি হচ্ছে দেখো দেখেন, আধুনিক ব্যাংকের একটা ভাব আছে, ভাব অবস্থা, তাই না? আধুনিক ব্যাংকের যেটা দেখা যায় সাধারণত যে ব্যাংকিং সেক্টর যেমন আধুনিকায়ন হয়েছে, গ্রাহকদের জন্য নির্দিষ্ট একটি অবস্থা তৈরি হয়েছে। অপোজিশন থেকে না ডেস্কে বসে কর্মকর্তা লেনদেন সম্পন্ন করছে, বাইরে থেকে সবাই অপেক্ষা আছে যে এটি চালু করার জন্য, তাই না? অনুধাবন করা যাচ্ছে কিনা? यस স্যার। জি বন্ধুরা, তাহলে আমরা প্রথম আগে জানবো ব্যাংক কি। আমাদের প্রথম প্রশ্ন, ব্যাংক কি? ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা বিভিন্ন ব্যাংক হিসাব এর মাধ্যমে কম সুদে আমানত সংগ্রহ করে এবং ওই অর্থ বেশি সুদে অন্য পক্ষকে ঋণ দিয়ে মুনাফা অর্জন করে। একে কি বলা হয়? ব্যাংক। তাহলে ব্যাংক কাকে বলা হয়? কম সুদে ঋণ গ্রহণ করে। ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা কম সুদে আমানত গ্রহণ করে এবং অধিক সুদে ঋণ প্রদান করে। যেটা নিই সেটা হচ্ছে কি? কম সুদে আমানত। আর যেটা দিই সেটা বেশি সুদে ঋণ, সেটা হচ্ছে ঋণ। বুঝা গেল? তাহলে আমানতটা কি সেটা বলবো আজকে তোমাদের কাছে যে যা রাখবে সবই আছে কি? আমানত। এবারে আমানত সংগ্রহ করলে আর কি দিতে পারবো? তুমি ঋণ দিবা ব্যাংকের ক্ষেত্রে। এর মাঝখানে শুধু পার্থক্য থাকতেছে দুটো জিনিস, একটা হচ্ছে কি? সুদের হার। আর এই সুদের হারটাই হচ্ছে কি ব্যাংকের জন্য ব্যবস্থাপনা, রাইট? শেষ হয়েছে বন্ধুরা? यस স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা সামনের দিকে এগোবো। তাহলে এবার বলো ব্যাংক কত প্রকার? ব্যাংক কত প্রকার? ব্যাংক তো স্যার অনেক। ব্যাংক কত প্রকার? ব্যাংকের আমরা বলতে পারবো না ব্যাংক কত প্রকার? হ্যাঁ পারবো? অ্যাটেনশন নেই কেন? ক্লাসে কি মনোযোগ নেই কি? সমস্যা কি? ব্যাংক কত প্রকার আমরা বলতে পারবো কিনা? হ্যাঁ বলতে পারবো না? বাণিজ্যিক ব্যাংকের নাম শুনিনি কখনো আমরা? শুনিনি, তাই না? জি স্যার, শুনেছি। বাণিজ্যিক ব্যাংক, বিশেষ উদ্দেশ্যে সাধিত ব্যাংক, এগুলো কি? এগুলো হচ্ছে ব্যাংক। অথচ ব্যাংক কত প্রকার সেটা আমরা বলতে পারতেছি না। দুঃখজনক ব্যাপার, আপনারা এগুলো পড়েননি। আছে না ওখানে? আছে না? এই আছে, বলো তো এগুলো। স্যার ব্যাংক 9 প্রকার স্যার। হ্যাঁ, কি কি বলো? কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগ, হ্যাঁ, কার্যভিত্তিক শ্রেণীকরণ, আচ্ছা, ব্যবসায়িক সংগঠন শ্রেণীকরণ, Right. মালিকানা ভিত্তিক, আঞ্চলিক ভিত্তিক, নিবন্ধন ভিত্তিক, হুম। বিশেষ মালিকানা ভিত্তিক, হুম। নিয়ন্ত্রণ ভিত্তিক আর ধর্মীয় দৃষ্টিকোণ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাংক। তাহলে আমরা ব্যাংকের শ্রেণী বিভাগের ভিতরে কিন্তু সাধারণত ব্যাংক কত প্রকার যদি জিজ্ঞেস করি আমরা বলতে পারি ব্যাংক 9 প্রকার। এই 9 প্রকার ব্যাংকের ভিতরে যে ক্যাটাগরিক্যাল যে দিকটা আছে সেটি আমাদের জানা দরকার এবং এখান থেকে অধ্যায় জানা দরকার ছিল। আশা করি বাড়িতে বেশি মনে ভালো স্টাডি হচ্ছে না, না হচ্ছে? কোনটা? অবশ্যই হচ্ছে, আমি বিশ্বাস করতে চাই। কিন্তু ব্যাংক কত প্রকার এটা আমরা জানতাম না। বসেন, আমরা অবশ্যই জানতাম যে ব্যাংক 9 প্রকার এবং বিভিন্ন ভাবে ব্যাংকের লাস্টে রয়েছে কি বিশেষ একটি শাখা রয়েছে, সেটি হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক যে ব্যাংকগুলো আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন ইসলামিক ব্যাংকটা দেখা যায়, ঠিক আছে? ইসলামিক ব্যাংক বিশেষ করে যে ব্যাংকগুলো, বিভিন্ন ব্যাংক এখন একটি লেটেস্ট আকারে নিয়ে আসছে, সেটি হচ্ছে বিশেষ উদ্দেশ্যে সাধারণের জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যারা সঞ্চয় উপলব্ধি হয়। অনেকের এখানে এক ধরনের গোলামি থাকে যেন আমরা অর্থগুলো রাখলে হয়তো এখানে সুদ হবে, সুদ হলে পাপ হবে, পাপ হলে বিপদে পড়ে যাবে। এই জন্য তাদেরকে যাতে এই টাকাটি অলসভাবে পড়ে না থাকে, টাকাটি যাতে কি বলা যায় যে সঠিকভাবে কাজে লাগানো যায়, তার জন্য একটি বিশেষ পরিবর্তিত ব্যাংক যার নাম হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক যে ব্যাংকগুলো রয়েছে তার ভিতরে এখানে যে মুদারাবা, মুশারাকা, মুরাব্বা, ইজারা, চার পদ্ধতিতে সাধারণত ব্যাংকিং কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। বন্ধুরা আমরা সামনে এগোই। একাডেমির পরে আমরা এবার আসছি ব্যাংকের উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। ওইটা ব্যাংকের উদ্দেশ্য আমানত গ্রহণ। প্রথমত সাধারণত কি আমানত গ্রহণ করা। আমানত গ্রহণ করা, খেয়াল করতে হবে ব্যাংকের উদ্দেশ্যের ভিতরে কি কি আসতেছে? আমানত গ্রহণ করা, জনগণের নিরাপত্তা হিসাবে কাজ করা, প্রতিনিধি ও ওসি হিসাবে কাজ করা, জীবনযাত্রার মান উন্নয়ন ও সহজীকরণ হিসেবে কাজ করা, কর্মসংস্থান সৃষ্টি করা, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করা, নোট ও মুদ্রা প্রচলন করা ব্যাংকের গুরুত্বপূর্ণ উদ্দেশ্যাবলী। এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে বন্ধুরা, কারণ এগুলো যদি আমরা না রাখি তাহলে কিন্তু সেটি অবশ্যই আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে কিন্তু আমরা যেতে পারবো না বন্ধুরা। অবশ্যই মনে রাখতে হবে বন্ধুরা। এই ব্যাংকের উদ্দেশ্য কি? প্রথমত হচ্ছে কি আমানত গ্রহণ করা, 2 জনগণের নিরাপত্তা হিসেবে কাজ করা, 3
প্রতিনিধি ও ওসি হিসেবে কাজ করা, জীবনযাত্রার মান উন্নয়ন ও সহজীকরণ হিসেবে কাজ করা, কর্মসংস্থান সৃষ্টি করা, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করা, নোট ও মুদ্রা প্রচলন করা ব্যাংকের গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলি। ইয়াস, খাতা কলম বের করো বন্ধুরা, কাজ লেখো, জোড়ায় কাজ। ব্যাংকের 5টা উদ্দেশ্য লেখো, ব্যাংকের 5টা উদ্দেশ্য লেখো। মুদ্রা বাজার আমাদের একটা জোড়ায় কাজ চলছে, জোড়ায় কাজ হচ্ছে কি, ব্যাংকের 5টি উদ্দেশ্য লেখো। শেষ হয়েছে? হ্যাঁ, উদ্দেশ্য শেষ হয়েছে? আচ্ছা বলো, আজ বলি বলো, 5টা উদ্দেশ্য বলো। কি লিখবে? সবাই শোনো। প্রথম হচ্ছে আমাদের গ্রহণ, আমাদের গ্রহণ, জনগণের অর্থের নিরাপত্তা, জনগণের অর্থ নিরাপত্তা, গুড। ওসি হিসেবে কাজ করে। আচ্ছা 3, হ্যাঁ তুমি 4 দুটো বলো, বসো। মুক্তি, মূলধন গঠন, আচ্ছা ওকে, থ্যাংক ইউ, বসো। তাহলে আমরা মোটামুটি এখানে যেটা বললাম সেটি হচ্ছে আমাদের ব্যাংকের উদ্দেশ্য, ঠিক আছে? আমরা প্রথমে ব্যাংক কাকে বলে সেটা শিখেছি। দ্বিতীয় যে পর্যায়ে আসলাম সেখানে আছে ব্যাংকের যে উদ্দেশ্যগুলি আছে সেই উদ্দেশ্যগুলো আমরা রিভিশন করেছি এবং জোড়ায় কাজ হিসাবে আমরা সেটি রিভিশন নিলাম। বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে যাই। ব্যাংকের শ্রেণীবিন্যাস, ব্যাংকের শ্রেণীবিন্যাস খেয়াল করি বন্ধুরা। সংক্ষিপ্ত সারে ক্লাসটা উপস্থাপন করতে হয়েছে যেহেতু টোটাল অধ্যায়টাকে ভিতরে আনা আসলে খুব কঠিন ব্যাপার, অনেক বৃহৎ একটা অধ্যায়, যার কারণে মেইন টপিকসগুলো এখানে তুলে ধরা হয়েছে। এটার মাধ্যমে নিজেদেরকে একটু ওকে করে নিতে হবে বন্ধুরা। আসি, ব্যাংকের শ্রেণীবিন্যাস কি? সাধারণত কাঠামো ভিত্তিক, তাই না? তারপরে কি আছে? মালিকানা, গঠন, নিবন্ধন, এগুলো খেয়াল করি। ব্যাংকের শ্রেণীবিন্যাসের ভিতরে যে প্রথম হচ্ছে কাঠামো, যেটা কোন কাঠামোর ভিতরে যাবে, মালিকানা কি হবে, গঠন কি হবে, নিবন্ধন কিভাবে হবে, অঞ্চল ও নিয়ন্ত্রণের ভিত্তিতে ব্যাংকিং সময় কি ব্যাংকিং ব্যবসায়ের শখ অনুযায়ী যে ভাগ করা হয় তাকে ব্যাংকের শ্রেণীবিন্যাস বলা হয়। প্রশ্ন হচ্ছে ব্যাংকের শ্রেণীবিন্যাস কাকে বলে? ব্যাংকের শ্রেণীবিন্যাস কাকে বলে? বুঝতে পারো বন্ধুরা? ব্যাংকের শ্রেণীবিন্যাসটা হচ্ছে কাঠামো, মালিকানা, গঠন, নিবন্ধন, অঞ্চল ও নিয়ন্ত্রণের ভিত্তিতে ব্যাংকিং ব্যবসায় যে শখ অনুযায়ী যে ভাগ করা হয় তাকে শ্রেণীবিন্যাস বলা হয়। ওকে বন্ধুরা, আমি সামনে এগোবো। ওকে, ব্যাংকের শ্রেণীবিন্যাস, কাঠামো ভিত্তিক শ্রেণীবিন্যাস, ব্যাংকের শ্রেণীবিন্যাস, কাঠামো ভিত্তিক শ্রেণীবিন্যাস কোনটি? সঠিক উত্তর দিতে হবে। কটা? 4টা। আমি তো বুঝতে পারতেছি না, দেখা যাক। কটা? কার্যভিত্তিক ব্যাংক কোনটি? কয়টি? 5টি না স্যার, 11টি স্যার। আমি হ্যাঁ আসলে 4টি। আর তাহলে এখানে কার্যভিত্তিক ব্যাংক কয়টি? 11। কয়টা? 11। নাম লেখো। দৈনিকাস কার্যভিত্তিক ব্যাংক কয়টি? 11। কি কি নাম লেখো? স্যার বলবো স্যার? আগে ও লিখে কমপ্লিট করো। হয়ে গেছে? বাহ, দুটো হাত ভালোই চলে দেখছি। এই দিদা বল। দুটো কেন্দ্রীয় ব্যাংক, হ্যাঁ বাণিজ্যিক ব্যাংক, হ্যাঁ কৃষি ব্যাংক, হ্যাঁ শিল্প ব্যাংক, বিনিময় ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, সঞ্চয় ব্যাংক, পদ্ধতি ব্যাংক, পরিবহন ব্যাংক, ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক, আমদানি রপ্তানি ব্যাংক। ভেরি গুড, থ্যাংক ইউ। বসো। এই বল দে, বল। কার্যভিত্তিক ব্যাংক কয়টি লিখেছিস? কেন্দ্রীয় ব্যাংক, হ্যাঁ বাণিজ্যিক ব্যাংক, কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, সমবায় ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, সরকারি ব্যাংক, বন্ধকি ব্যাংক, পরিবহন ব্যাংক, ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক, আমদানি ও রপ্তানি ব্যাংক। আচ্ছা, ভেরি গুড। এখানে যে ব্যাংকগুলো সম্পর্কে আমরা 11 প্রকার শ্রেণীবিন্যাসে নিয়ে আসলাম, এই শ্রেণীবিন্যাসের ব্যাংকগুলো সম্পর্কে আমরা আসলে সবাই সংজ্ঞা দিতে পারবো কিনা?
এখানে কি কোন ব্যাংক কোন প্রকার এটা কি বা কাকে বলে এটা বলতে কি আমাদের জন্য কোনো সমস্যা? কোনো সমস্যা নেই তো? না স্যার। এটি আমাদের জন্য ভালো প্রাপ্তি একটা বিষয় যে অন্ততপক্ষে কোনো সমস্যা নেই। ব্যাংক ব্যবসার মূলনীতি কি? কয়টা? এই আমরা দেখি ব্যাংকিং ব্যবসায়ে ব্যাংকিং একটি ঝুঁকিবহুল ব্যবসা। ঝুঁকি মোকাবেলায় শক্তিশালী, নির্ভরযোগ্য এবং দক্ষ ব্যবস্থাপনা না করলে ঝুঁকি এড়ানো কঠিন। অন্যের অর্থ নিয়ে ব্যবসা করার কারণে ব্যাংকিং প্রতিষ্ঠানকে ঝুঁকি এড়ানোর জন্য বেশ কিছু মৌলিক নীতি মেনে চলতে হয়, তাকে ব্যাংকিং ব্যবসার মূলনীতি বলা হয়। বুঝা গেল? অর্থাৎ সংজ্ঞাটা হচ্ছে মূলনীতি কাকে বলে, প্রশ্নটা হচ্ছে মূলনীতি কাকে বলে। বুঝা গেল কিনা? মূলনীতি কাকে বলে? এটা হচ্ছে যে ব্যাংকিং একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা, এটা তো আমরা বিশ্বাস করি। যদিও টাকায় টাকার ব্যবসা হয়, তারপরেও ব্যাংক কি করে, যে লোন দেয় না, লোককে লোন দেয় কিনা, যদিও গ্যারান্টি বিভিন্ন এটা ওকে করে দেয়, তারপরেও অনেক লোক মারা যায়, অনেক সমস্যা, নানান রকম একটা জটিলতার ভিতর দিয়ে কিন্তু বিজনেসটা পরিচালনা করতে হয়। ফলে এটা ঝুঁকিপূর্ণ ব্যবসা। নিঃসন্দেহে ব্যাংকিং একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। ঝুঁকি মোকাবেলা শক্তিশালী, নির্ভরযোগ্য এবং দক্ষ ব্যবস্থাপনা না করে ঝুঁকি এড়ানো কঠিন। অন্যের অর্থ নিয়ে ব্যবসা করার কারণে ব্যাংকিং প্রতিষ্ঠানকে ঝুঁকি এড়ানোর জন্য বেশ কিছু মৌলিক নীতি মেনে চলতে হয়, তাকে ব্যাংকিং ব্যবসায় কি বলা হয়? মূলনীতি। আর মূলনীতি মুক্তি বলতে কয়টা? 16টি। মূলনীতি কয়টা? 16টি। কি বলো দিন? নিরাপত্তা নীতি, মুনাফা নীতি, তারল্য নীতি, রাষ্ট্রের জমা সচেতনতা নীতি, দক্ষতা নীতি, সেবা নীতি, প্রসার নীতি, গোপনীয়তা নীতি, সুনামের নীতি, বিনিয়োগ নীতি, উন্নয়নের নীতি, উদ্দেশ্যের নীতি, মিতব্যয়িতা নীতি, সততা ও বিশ্বস্ততা নীতি, সাবধানতা নীতি, বিশেষায়নের নীতি। ভেরি গুড, থ্যাংক ইউ। অর্থাৎ আমাদেরকে মূলনীতির ক্ষেত্রে আমরা যে ব্যাংকিং ব্যবসার মূলনীতি, এই নীতি 16টা নীতি যদি আমরা ভালোভাবে জানি, তাহলে এই ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে যেমন সুবিধা আছে, আমাদেরও জানা আছে যে আমাদের কি অধিকার আছে আর কি নেই। সেটা যেহেতু তাদের নীতিটা আছে, কোন নীতি ধরে কাজ করে, একজন লোক এই সিস্টেমে কাজ করে, যদি সেটি জানা থাকে তাহলে সেটি আমাদের জন্য কি হয়? সুবিধা হয়। তাই না বন্ধুরা? দেখি আমরা কি শিখলাম, এবার তো মূল্যায়নে চলে যাবো। কি শিখলাম? মূল্যায়ন বলেন, ব্যাংকিং এর শ্রেণীবিভাগ কত ভাগে ভাগ করা যায়? ব্যাংকের শ্রেণীবিন্যাস কত ভাগে ভাগ করা যায়? কয় ভাগে? 4, 3, 8 ভাগে, 6 ভাগে? হ্যাঁ, উত্তর সঠিক ক্লিক করতে হবে। নয় বাকি তো নেই। কয় ভাগে? ভালো করে বলতে হবে, এটা উল্টো পাল্টা বললে হবে। গড। সঠিক উত্তর 8। স্যার আপনার গুণাতে গুণে দুঃখিত ভুল। Yes. তাহলে এখানে আমরা ধরে করে নেব, পরে সংশোধিত যদি এক ভাগ এসে থাকে আলাদা ব্যাপার, আমরা এটা নিয়ে কথা বলবো না। আমাদের মূল এখানে যেটা আছে, ব্যাংকের শ্রেণীবিন্যাস কত ভাগে ভাগ করা হচ্ছে, সেটা হচ্ছে 8। ঠিক আছে? স্যার এটা যেটা আমরা পেয়েছি সেটা বললাম, এটা সংশোধিত তো 8, 9 হয়েছে। 9 এখন কটা আছে? 9। আচ্ছা 9 হবে, ওকে, সমস্যা নাই। আমরা সেটা নিব, সংশোধিত যদি বইতে এসে থাকে আমার, তাহলে 9। আচ্ছা ওকে, আমরা এটি মূল্যায়িত হলাম, আর দেখলাম যে আসলে আমাদের ছেলে মেয়ের এখানে তীক্ষ্ণ ধারণা রয়েছে অলরেডি। ঠিক আছে, বাড়ি পড়ছে আর কি সবাই, না পড়লে সেটা। ওকে বন্ধুরা, বাড়ি কাজটা লিখে নাও, এটি বাড়ি কাজ লিখে নিতে হবে। ব্যবসা সংগঠন ভিত্তিক শ্রেণীবিভাগ কত প্রকার, খাতায় লিখে নিয়ে আগামীকাল আসবে। ব্যবসা সংগঠন ভিত্তিক শ্রেণীবিভাগ কত প্রকার, খাতা লিখে নিয়ে আগামীকাল আসবে। ব্যবসা সংগঠন ভিত্তিক শ্রেণীবিভাগ, ওকে স্যার হয়ে গেছে স্যার। হয়ে গেছে। সকলকে ধন্যবাদ আজকের ক্লাসে মনোযোগ সহকারে থাকার জন্য। বন্ধুরা, আমাদের যে মহামারী, সেটি অবশ্যই আমরা উত্তরণে অনেক পথ এগিয়ে গেছি। এখন মাত্র অবশ্যই অনলাইন সামথিং আমাদের আক্রান্তের হার এবং অন্যান্য সকল ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। তারপরেও আমাদের সচেতনতার বিকল্প নেই, কারণ এখন শীতকাল, এই শীতের মাঝে আমাদের করোনার প্রাদুর্ভাবটা সবসময়ের জন্য বৃদ্ধি পায়।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি আমাদেরকে সতর্ক করেছে এবং মাঝে বলেছে যে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্ক থেকে আমরা যে করোনা চলে গেছে বলে এটাকে উড়াই দেব এটা না দিয়ে, কারণ অনেক দেশ আছে আবার তরতর করে দ্রুতগতিতে দেখা যাচ্ছে করোনাটি বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা সকলেই সচেতন থাকবো এবং সচেতন থেকে আমরা মোকাবেলা করবো। ধন্যবাদ সকলকে। আপনাকে ধন্যবাদ।